হাফিজ রশিদ আহমেদ করিমগঞ্জে প্রার্থী হয়েছেন, সেটা একটা ভালো সম্ভাব্য অবস্থা। হাফিজ রশিদ আহমেদ, আমি নিজে ওনাকে কোনো ব্যক্তি, হিন্দু কিংবা মুসলমান বা কোনো বিশেষ রাজনৈতিক দলের আমি মনে করি না। তিনি একটা প্রতিষ্ঠান, অবশ্যই তাকে জিতানো উচিত। নমস্কার, আদাব, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই নির্বাচনী আবহে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। চলছে এখন সর্বত্রই একটাই কথা, যেটা করিমগঞ্জের সাংসদ কে হচ্ছেন। কংগ্রেস, বিজেপি এবং ইউডিএফ, এই তিন দল নিয়ে মুখ্যত আলোচনা চলছে। কে হচ্ছেন পরবর্তী সাংসদ? আমার সঙ্গে আছেন বিশিষ্ট বামপন্থী নেতা, সিপিআই রাজ্য কমিটির সদস্য, কার্যকরী সদস্য, শহরের সবার চিনামুখ চন্দন চক্রবর্তী। দাদা নমস্কার। দাদা, আচ্ছা দাদা, আপনি তো দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন। আপনার মনে হয় এইবার করিমগঞ্জে সাংসদ হিসাবে আপনি কাকে দেখতে চাইছেন? আপনার স্পষ্ট যদি বলতে হয় তাহলে এখানে হাফিজ রশিদ আহমেদ যেহেতু প্রার্থী, সেই হাফিজ রশিদ আহমেদ, আমি নিজে ওনাকে কোনো ব্যক্তি, হিন্দু কিংবা মুসলমান বা কোনো বিশেষ রাজনৈতিক দলের আমি মনে করি না। তিনি একটা প্রতিষ্ঠান, অবশ্যই তাকে জিতানো উচিত। সর্বশক্তি দিয়ে তাকে জিতানো উচিত। বাল্যবিবাহী হোক, ডিটেনশন ক্যাম্পই হোক, বিনা পয়সায় অসংখ্য লোককে তিনি সহযোগিতা করেছেন। তিনি তো জানতেন না যে এইবার নির্বাচনে তিনি দাঁড়াবেন। তো এই ধরনের লোক যেটা উচিত। তবে কিছু কথা আছে এর মধ্যে। আচ্ছা, কিছু কথার মধ্যে আমরা চলে যাচ্ছি। আপনারা যেহেতু বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা জোট হয়েছে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, তো আসামেও সেক্ষেত্রে আপনাদেরকে দেখা গেছে আপনারা কংগ্রেসের সঙ্গে আছেন। মানে বিজেপি, সাম্প্রদায়িক বিজেপি বিরুদ্ধে যে জোট চলছে সমগ্র ভারতবর্ষে। আপনার কথার সাথে আমি সহমত পোষণ করতে পারলাম না। এর জন্য আমরা কংগ্রেসের সাথে নেই, আমরা মানুষের সাথে এসেছি। বিজেপির বিরুদ্ধে, স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, ভারতবর্ষের সংবিধান রক্ষা করার প্রশ্নে আমরা যে মহাজোট হয়েছে, সেটা তার সাথে আমরা আছি। তবে সেখানে বড় দল হিসাবে, জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে আপনি বলতে পারেন কংগ্রেস। কিন্তু কংগ্রেস, আমি যে কথাটা আপনাদের মাধ্যমে বলতে চাইছি, যে আজকে আমরা কংগ্রেসের বা এখানে মহাজোটে যারা আছেন, অনেকের সাথে নীতিগত দিক থেকে আমাদের বিরোধ আছে। কিন্তু দেশের সার্বভৌমত্ব, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের সমস্যা নিয়ে আমরা আজকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হয়েছে, নীতিগত যথেষ্ট ফারাক থাকা সত্ত্বেও। তবে এখানে জ্যেষ্ঠ ভ্রাতা কংগ্রেস, আসামে দেখুন 18টা দল মিলে একটা জোট হয়েছিল। এর থেকে আগেই দুটো দল বের হয়ে গেছে, থাকলো 16টার মধ্যে আমরা দেখলাম যে এখন শুধু কংগ্রেস আর তার সাথে লুঞ্জুতি রাইজের দল, জাতীয়তাবাদী যুব মোর্চা আছেন। তাহলে তারা এখন মাত্র 14টা দল এখানে নেই। না থাকলে আমরা কি করব? আজকে তো নেই, আমরা কি করব? আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, ভারতবর্ষের ভূখণ্ডকে রক্ষা করার দায়িত্ব আছে, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে, যেমন আমার করিমগঞ্জের কথা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলছেন, হাফিজ রশিদ আহমেদ, আমরা ভোটটা কাকে দেব? যার মধ্যে গঠনমূলক চিন্তাধারা আছে, সামাজিক কাজে যারা নিজেদেরকে অনেক আগে থেকে নিয়োজিত করে রেখেছেন, সেটা পরীক্ষণীয়, এবং সেই ধরনের লোককে আমরা বাধ্য হব সর্বশক্তি দিয়ে তাকে কিভাবে নির্বাচিত করা যায়। অহংকার, তবে অহংকার পতনের মূল। এই অহংকারটা আজকে এখানে কংগ্রেসের মধ্যে সামান্যতম সৌজন্যতা বোধ বা যে স্যাক্রিফাইস করার মানসিকতা আমরা লক্ষ্য করছি না, যার কারণে এক এক করে ছুটে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে।
আজকে বরপেটা, সেখানে সিপিএম এর একজন বিধায়ক আছেন। আজকে নাজিরা বলুন, আজকে যে ডিব্রুগড়, যোরহাট, নাজিরা, যোরহাট এইসব অঞ্চলে, আর অতীতেও ছিল আমাদের এমপি, আজকে সাংসদ ছিলেন। আজকে যেটা এইখানে যে আমাদের যে দাবিটা ছিল, সেই দাবিটা তারা পালন তো করেনি। তারা সেই সৌজন্যমূলক যে একটা বসে স্বল্পসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, সেইভাবেও তারা ভাবেননি। করিমগঞ্জের ক্ষেত্রে আসছি, করিমগঞ্জে কে ক্যান্ডিডেট কংগ্রেসের হবে, ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে কে থাকবে, কংগ্রেস সেই যে দায়িত্ব নিয়েছেন, এটা ভালো কথা, ভারতবর্ষের জন্য আজকে একটা ভালো লক্ষণ। কিন্তু প্রশ্ন হলো, যে কোনো কেউ দাঁড়াবে, ব্যক্তিকে দেখে না, তার আদর্শগত ব্যাপারটা দেখে। কিন্তু করিমগঞ্জে কি হলে এখন পর্যন্ত বিজেপি বা অন্যান্য দল তারা মাঠে ঘাটে মানে তাদের বিচরণ, তাদের সাংগঠনিক কর্মকার্য চালিয়ে যাচ্ছে, কিন্তু কংগ্রেস একবারে আজকে ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে এখন পর্যন্ত। অতীতের যতগুলো জোট হয়েছে আমরা দেখেছি, গত অ্যাসেম্বলি ইলেকশনেও, তখন কংগ্রেসের ছিলেন সতুবাবু প্রেসিডেন্ট। আমরা লক্ষ্য করেছি অনেক আগে থেকে নাগরিক, বিশিষ্ট নাগরিকদেরকে নিয়ে, কিংবা সমস্ত সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বসেছেন। এখন যখন সভাপতি ছিলেন, হ্যাঁ, তো এখন সেই চিত্রটা নেই। এখন সেই চিত্রটা নেই। আচ্ছা, আমি একটা, তারা অহংকারে ভুগছেন, ভাবছেন ক্যান্ডিডেট দেওয়া হয়ে গেছে, আমরা জিতে যাব। কিন্তু প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনতে গেলে যে প্রক্রিয়া চালাতে হয়, সেইটুকু তাদের মধ্যে নেই। সেটা এখন আমি আপনাকে, চন্দনদাকে থামিয়ে একটা জিনিস জিজ্ঞাসা করছি, যে এখন তো সধুবাবু নেই, এখন আছেন রজত চক্রবর্তী, যিনি জেলা কংগ্রেসের সভাপতি। তো রজত বাবু কি কোনোদিন আপনার সঙ্গে যোগাযোগ করেছেন? প্রার্থী আমি একাধিকবার যোগাযোগ করেছি। আপনি করেছেন, উনি করেন? উনি করার প্রয়োজনই মনে করেন। আমি বলছি তো, অহংকার পতনের মূল। মানে রজত বাবু একটা মানে দাম্ভিকতার ভিতরে আছে যে আমরা ক্যান্ডিডেট দিলেই জিতে যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি। এটা আপনাদের যে এই মনোমালিন্য, যেটা একটা মতানৈক্য যে কোনো একটা বিষয়ে আছে, হয়তো সম্ভবত থাকতে পারে, এটার প্রভাব কি নির্বাচনে পড়বে? ব্যক্তিগতভাবে কোনো মনোমালিন্য নেই। আর এই রাজনৈতিকভাবে বলছি, আমি রাজনৈতিক দিক থেকে তো নীতিগত বিরোধ আছেই, কিন্তু আজকে এর জন্য যে এই নির্বাচনে প্রভাব পড়বে তা না। কারণ আমাদের নিজেদের স্বার্থে, ব্যক্তির স্বার্থে না, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা আমাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতাটা পালন করব। আপনারা মানে কংগ্রেস যোগাযোগ করুক চাই না নাই করুক, এখন পর্যন্ত করে নাই, কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গাতে সভা সমাবেশ হচ্ছে। আমাদের যে গণসংগঠনগুলো, ওই কিছুদিন আগে দেখেছেন, আশা একটা বিরাট শক্তি। প্রত্যেক গ্রামে 10টা করে ওয়ার্ড থাকে, 10 জন আশা কর্মী আছে, তারা ডোর টু ডোর ঘরে যায়। আমাদের আইটিউসি ট্রেড ইউনিয়ন সংগঠনগুলা কাজে লেগেছে, মহিলা সংগঠন কাজে লেগেছে, কৃষক সভা, আজকে কৃষকদের, আমি কয়েকদিন আগে এসেছি, আবার 25 তারিখে আমি দিল্লি যাব, এই কিষাণ মুভমেন্টে। আমাদের কিছু দায়বদ্ধতা আছে, আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। এমনকি যে প্রার্থী হয়েছেন উনিও যদি, ওনার সাথে যদি যোগাযোগ না থাকে, তবুও আমরা আমাদের, কারণ আমরা তো বিজেপিকে ভোট দেবো না, আমরা ইউডিএফ কে ভোট দেবো না। ইউডিএফ কে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া, কারণ জানে ইউডিএফ জিতবে না। কিন্তু ইউডিএফ কে দাঁড়া করানোর কারণটা কি? যাতে বিজেপিকে পার করানো যায়। এই তো একটা প্রচেষ্টা চলছে, সেইটাকে প্রতিহত করতে হবে। আমার বিশেষ করে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের এই সমাজে দায়বদ্ধতা আছে, ব্যক্তি জীবনে আপনাদের কিছু অধিকারও আছে। হ্যাঁ, সাংবাদিক হিসাবে আপনি পক্ষপাতিত্ব করতে পারবেন না। তবে হাফিজ রশিদ আহমেদ করিমগঞ্জে প্রার্থী হয়েছেন, সেটা একটা ভালো সম্ভাব্য অবস্থা। কারণ এই মুখটাকে তুলে ধরা উচিত আমাদের অঞ্চলের সমস্যার সমাধানের জন্য, কিংবা সংবিধানে যে সাংবিধানিক আলোচনা হয়। আজকে তো সেই শাস্ত্র নিয়ে আমি আপনি গবেষণা করি নাই, আইন শাস্ত্র নিয়ে গবেষণা করিনি, সেই আইনি প্রক্রিয়াটা ওনার ভালো
সেই ব্যাপারে অভিজ্ঞতা আছে। মানে এখানে আরেকটা জিনিস আপনাকে ছোট একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবকে কংগ্রেসে আনার পিছনে মূল কারিগর ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, তৎকালীন অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিলেন। এখন কমলাক্ষ নেই, মনে প্রাণে তিনি এখন বিজেপিতে। তো এক্ষেত্রে হাফিজ সাহেবের কি কোনো অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনি কি? সামান্যতম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ হলো কমলাক্ষ ছিলেন কংগ্রেসে, কংগ্রেস থেকে তাকে নির্বাচিত করা হয়েছিল। আমাদের এই অঞ্চলে সেই মহাজোটের প্রার্থীকে নির্বাচিত করেছিলাম আমরাও সক্রিয়ভাবে ছিলাম সেই দিন, প্রতিটি সভা সমাবেশে ছিলাম। কিন্তু আজকে উনি চলে যাওয়ায় অন্তত একটা মহল লোক সচেতন মানুষ, তাদের বুঝতে হবে আপনারা ভোটটা কাকে দেখে দিয়েছিলেন? একটা মতাদর্শ দেখে দিয়েছিলেন, মহাজোটকে দেখে দিয়েছিলেন, কংগ্রেসকে দিয়েছিলেন। আজকে সেই কংগ্রেস কি হলো? এটা এদের চরিত্র। আজকে এটা একটা আমাদের গর্ববোধ করি। আজটা ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত দূরবীন দিয়ে খুঁজে কেউ দেখাতে পারবেন না কোনো বামপন্থী রাজনৈতিক দল, নেতৃস্থানীয় কোনো বামপন্থী রাজনৈতিক দল আজকে কংগ্রেসে গেছে। আরে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, ইডিও নাই, সিবিআইও নাই, কোনো কিছু নেই। কারণ কোন ধরনের যদি নোংরামি থাকতো, কোন ধরনের যদি, তাহলে ভয় পাওয়ার। ত্রিপুরা এত বছর ছিল, কোথায়? আজকে তো নেই। পশ্চিমবঙ্গে 34 বছর, যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যেত আজকে মমতা ব্যানার্জি ছেড়ে দিত না। আজকে কেরলে আছে আমাদের যে মিনিস্টাররা বাইসাইকেল নিয়ে রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যাচ্ছে। বাইসাইকেল বলতে বাইসাইকেল মানে মোটরসাইকেল না, সাইকেল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, তার স্ত্রী, অনেকেই জানেন, অটো নিয়ে বাজারে যেতেন। আমাদের চরিত্র একটু অন্য রকমের। আমরা আজকে শোনেন, আদর্শ এটা ফ্লেক্সিবল হয় না, টানলে বড় হবে ছাড়লে ছোট হবে তা নয়। আদর্শ আদর্শ হ্যাঁ। কিন্তু কংগ্রেসের এই বিশেষ করে দক্ষিণবঙ্গের রাজনৈতিক দল, শুধু কংগ্রেস বলবো না, আজকে সমাজবাদী দল দেখুন, আরজেডি দেখুন, নাম কি দিল্লিতে আম আদমি দেখুন, আজকে এখানে আছে, কালকে কতদিন তাদের স্থায়িত্ব কোন দলে থাকবে এটা না। তার কারণ হলো একটা, যে তাদের বিরুদ্ধে তাদের মানে অন্য রকমের কিছু ঘটনা আছে, ভয়ে গিয়ে তারা আত্মরক্ষার জন্য। তাহলে এই ভয়ের কারণটা কি? মানে যে কোনো রাজনৈতিক নেতা কোনো না কোনোভাবে দুর্নীতি করুক বা দুর্নীতিকে প্রশ্রয় দেখ, তারপরে ভয়ের একটা ইয়ে। না, আমি যদি দুর্নীতি করি তখনই ভয় হবে। একদম একদম। আমি যদি দুর্নীতি না করি তাহলে ভয়ের কোনো কারণ নেই। বলুন আমাদের কি আছে? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার আমরা মানুষের পাশে রাত্রে 2টার সময় যদি কেউ যায় তাকে নিয়ে থানা, পুলিশ, মামলা, মোকদ্দমা এইসবে ছুটতে হচ্ছে। আমাদের সীমিত ক্ষমতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তাদের পাশে, কিন্তু কে কি বলবে? যাই হোক, আমরা চন্দনদার সঙ্গে অনেক কথাই বললাম। নির্বাচনী আবহে আমরা আবার চন্দনদাকে ডাকবো, আমরা আরো কিছু কথা জানার চেষ্টা করব। তবে চন্দনদা, কংগ্রেসকে আমাদের মাধ্যমে, জেলা কংগ্রেসকে কি কোনো বার্তা দিতে চান আমাদের মাধ্যমে? না, তারা জেলা কংগ্রেসকে বার্তা দেওয়ার কথা নয়। আজকে জেলা কংগ্রেস টোটাল আসাম রাজ্য কমিটি, কংগ্রেসের যে উচ্চপদস্থ নেতারা আছেন, কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, তাদের আরো সংশোধন হওয়া উচিত, আরো সহমত পোষণ করা উচিত অন্যান্য রাজনৈতিক দলের, এবং ত্যাগ করা, স্যাক্রিফাইস করার একটা মানসিকতা নিয়ে আসতে হবে। আর না হলে এই অহংকারের কারণে পতন ঘটবে আগামী দিনে। যাই হোক, আবার চন্দনদার সঙ্গে কথা হবে। আলোচনা দীর্ঘায়িত করছি না, এখানে আমরা চন্দনদাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার দাদা। নমস্কার।